চলতি বছরের 6 ফেব্রুয়ারি ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে পাকিস্তান। আত্মঘাতী হামলায় কেঁপে ওঠে রাজধানী ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার শিয়া টার্লা ইমামবাড়া মসজিদ। এখনো পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে 31 জনের, আহত শতাধিক। তাদের মধ্যে অনেকের অবস্থাই সংকটজনক, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। জুম্মার নমাজ চলাকালীন এই ফিদায়ে হামলার নেপথ্যে রয়েছে ইসলামিক স্টেট বা আইএস। তবে এই ইস্যুতে রাওয়ালপিন্ডির অবসরপ্রাপ্ত সেনা অফিসারের চাঞ্চল্যকর দাবি ঘিরে বর্তমানে সমস্যায় পাকিস্তান। সেই সঙ্গে বিশ্ব রাজনীতিতেও প্রশ্নের মুখে ভারতের প্রতিবেশী। এই বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে এই ধরনের ফিদায়ে হামলার আশঙ্কা করে রাওয়ালপিন্ডির অবসরপ্রাপ্ত সেনা অফিসার আদিল রাজাকে একাধিক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায়। শুধু তাই নয়, এর জন্য পাক সশস্ত্র বাহিনীর প্রধান তথা চিফ অফ ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মনিরকে দায়ী করেছেন তিনি। এর পেছনে মূলত ফলস ফ্ল্যাগ তত্ত্ব সামনে এনেছেন তিনি। আর সেই ভিডিওকে কেন্দ্র করে পাকিস্তানের ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন উঠেছে। আবারও প্রশ্নের মুখে সেই একটাই নাম, আসিম মনির। নমস্কার, আমি অনিরুদ্ধ। এক্স হ্যান্ডেলের ফ্রন্টাল ফোর্স নামের একটি অ্যাকাউন্টে পোস্ট হওয়া এই ভিডিওতে আদিলকে ফলস ফ্ল্যাগ অপারেশনের কথা বলতে শোনা গিয়েছে। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মেনে গাজার বোর্ড অফ পিসে যোগ দিয়েছে পাকিস্তান। ফলে শর্ত মেনে আগামী দিনে প্যালেস্তাইন ভূমিতে সৈনিক পাঠাতে হবে ইসলামাবাদকে। ইসরায়েলের পক্ষ নিয়ে সেখানে লড়তেও হতে পারে তাদের, আর তা একেবারেই চাইছেন না ফিল্ড মার্শাল মুনির। আর তাই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে ব্যবহার করে দেশের ভিতরে অস্থিরতা তৈরির ছক রয়েছে তার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আদিলের এই মন্তব্যের কয়েকদিনের মাথাতেই খোদ রাজধানী ইসলামাবাদে শিয়া মসজিদে ফিদায়ে হামলার ঘটনা ঘটে। আর তা নিয়েই দানা বেঁধেছে সন্দেহ। প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকেই আবার মনে করছেন যে এটা প্রায় 2-4 করে দেওয়া যায়। তাদের দাবি, আগামী দিনে ভারত ও আফগানিস্তান সীমান্তেও এই ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করতে পারেন ফিল্ড মার্শাল মুনির। কারণ সেটা ছাড়া ট্রাম্পকে ধোঁকা দেওয়ার দ্বিতীয় কোনো রাস্তা এই মুহূর্তে তার সামনে নেই। সেক্ষেত্রে পরিস্থিতির সুযোগ নিয়ে এক ঢিলে 2 পাখি মারার সুযোগ পেয়ে যাবেন তিনি। এখন প্রশ্ন হলো, কি এই ফলস ফ্ল্যাগ অপারেশন? এটি প্রকৃতপক্ষে একটি গোপন সামরিক বা রাজনৈতিক অভিযান, যার মাধ্যমে কোনো দেশের সেনা বা গুপ্তচর সংস্থা নিজেদের এলাকাতেই ধ্বংসাত্মক কার্যকলাপ চালায় এবং তা মিথ্যা অভিযান। তারপর অত্যন্ত সুচতুরভাবে ঘটনার দায়ভার শত্রুদের ওপর চাপিয়ে দেয় তারা। সংশ্লিষ্ট অভিযানকে নিয়ে ব্যাপকভাবে চালাতে থাকে মিথ্যা প্রচার, জিগির তোলে জাতীয়তাবাদের। এক কথায় ফলস ফ্ল্যাগ অপারেশনকে সংঘর্ষ শুরু উস্কানিও বলা যেতে পারে, যা যুগে যুগে ব্যবহার করে এসেছেন নিষ্ঠুর সেনা কমান্ডারেরা। এ ব্যাপারে উদাহরণ হিসেবে বিশ্বযুদ্ধের সূচনার সময়কারের ঘটনার কথা বলা যেতে পারে। 1939 সালের অগাস্টে অ্যাডলফ হিটলারের নির্দেশে নাৎসি জার্মানির আধা সেনা এসএস বাহিনী পোল্যান্ড সীমান্তে নিজেদের একাধিক রেডিও স্টেশনে জোরালো আক্রমণ করে। ইতিহাসে যা গ্লিউডস ঘটনা নামে পরিচিত। হামলার সময় এসএস সদস্যদের গায়ে ছিল পোলিশ সৈনিকদের পোশাক। ফলে ওই ঘটনার দায় পুরোপুরিভাবে ওয়ারশর কাঁধে চাপিয়ে দেওয়া যায়। পাশাপাশি পোল্যান্ড অভিযানের রাস্তাও খুলে যায় জার্মানির কাছে। 1945 সালে বিশ্বযুদ্ধ থেমে গেলেও এ ধরনের মিথ্যা অভিযানে কিন্তু ছেদ পড়েনি। উল্টে গত শতাব্দীর 60 এবং 70-এর দশক থেকে এতে হাত পাকাতে শুরু করে পাকিস্তান এবং সেই পাকিস্তানের গুপ্তচর সংস্থাগুলো। সেই তালিকায় সবার প্রথমে নাম রয়েছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI-এর। ফিল্ড মার্শাল মুনির একসময় এই গুপ্তচর সংস্থারই শীর্ষ পদে ছিলেন। ফলে
কোনো জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করে শিয়া মসজিদে ফিদায় হামলা চালানো তার পক্ষে একেবারেই খুব একটা সমস্যার হবে না। বিশ্লেষকদের দাবি, আদিলের কথা সত্যি হলে মূলত দুটি কারণে খোদ রাজধানীর বুকে এই ধরনের মিথ্যা অভিযান চালিয়েছে পাক সশস্ত্র বাহিনীর প্রধান। প্রথমত, সংশ্লিষ্ট ফিদায় হামলার জেরে ঘরোয়া অস্থিরতার অজুহাত দিয়ে প্যালেস্তাইনে তাহলে আর পাকিস্তানকে সৈন্য পাঠাতে হবে না। এ ব্যাপারে সরাসরি ট্রাম্পকে নেতিবাচক জবাব না দিয়েও তার পক্ষে অন্যভাবে বুঝিয়ে বলা সম্ভব হবে। তাই নিজের দেশের বাসিন্দাদের খুন করে ফিল্ড মার্শাল মুনির নিজের পিঠ বাঁচালেন বলেই মনে করা হচ্ছে। 2025 সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই গাজা উপত্যকায় ইসরায়েল ও প্যালেস্তাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে লড়াই থামাতে তৎপর হন ট্রাম্প। সেই লক্ষ্যে এবছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বোর্ড অফ পিসের সূচনা করেন তিনি। পাশাপাশি ওই এলাকার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী তৈরির কথাও বলতে শোনা গিয়েছে তার মুখে। সৈনিক সরবরাহের মাধ্যমে তার গঠনে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল পাকিস্তান, যদিও পরবর্তীকালে এ ব্যাপারে ইসলামাবাদের অন্দরে দানা বাঁধে গণবিক্ষোভ। ট্রাম্পের মস্তিষ্কপ্রসূত আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনীকে প্রশিক্ষণ দেবে ইসরায়েল। গাজা উপত্যকায় হামাসের নিরস্ত্রীকরণই হবে তাদের প্রধান কাজ। বিশ্লেষকদের দাবি, এতে দুদিক থেকে বিপদে পড়েছেন ফিল্ড মার্শাল মুনির। প্রথমত, এই শর্ত মেনে নিলে ইহুদি ভূমিকে বকলমের স্বীকৃতি দিতে হয় ইসলামাবাদের, যাকে এখন রাষ্ট্র হিসেবে মান্যতা দেয়নি পাকিস্তান। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ার আরব দুনিয়ায় তেল আভিভের অস্তিত্ব মুছে গিয়ে কেবলমাত্র প্যালেস্তাইন থাকুক, এই তত্ত্ব মেনে নিয়ে এগিয়েছে পাকিস্তানের বিদেশ নীতি। দ্বিতীয়ত, ট্রাম্পের দেওয়া শান্তি সমঝোতা মেনে হাতিয়ার ছাড়তে নারাজ প্যালেস্তাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস। ফলে গাজায় তাদের নিরস্ত্রীকরণের প্রক্রিয়া একেবারেই সহজ নয়। ফলে আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী হামাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়াবে বলেই মনে করা হয়েছে। সেক্ষেত্রে পাক সৈন্যদের হাতে প্যালেস্তাইনপন্থীদের মৃত্যু হওয়ার আশঙ্কা 16 আনা। এতে নিজের দেশেই জনপ্রিয়তা হারাতে পারেন মুনির। সেই ঝুঁকি কোনো অবস্থাতে নিতে চাইছেন না ইসলামাবাদের আর্মি প্রধান। এছাড়া গাজা উপত্যকায় ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনীকে পুরোপুরিভাবে ইসরায়েলি কমান্ডাররা নিয়ন্ত্রণ করবেন বলে মনে করা হচ্ছে। গত কয়েক মাসে এই সমস্ত খবর প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয় ইসলামাবাদের ঘরোয়া রাজনীতি। পশ্চিমের প্রতিবেশী দেশটির একাধিক এলাকায় আছড়ে পড়ে জনরোষ, যাতে নেতৃত্ব দেয় তেহরিকি লাব্বাইক পাকিস্তান নামে একটি কট্টরপন্থী দল। সেই বিক্ষোভ থামাতে কালঘাম ছুটে গিয়েছিল শাহবাজ প্রশাসনের। ওই সময় আন্দোলন থামাতে বহু জায়গায় গুলিও চালাতে হয় তাদের। বিশ্লেষকরা মনে করেন, এগুলো বাদ দিলে আরো একটি কারণে গোটা ঘটনার নেপথ্যে মুনিরের হাত থাকার প্রবল আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট ফিদায় হামলার দায় ইতিমধ্যেই ভারত ও আফগানিস্তানের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মরিয়া একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এতে আগামী দিনে যুদ্ধের জিগির তোলা তার পক্ষে অনেক বেশি সহজ হবে। পাশাপাশি সামরিক খাতে ব্যয় বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শাহবাজের ওপরে চাপ সৃষ্টি করতে পারবেন তিনি। ইসলামাবাদের শিয়া মসজিদে বিস্ফোরণ কাণ্ডের বেশ কয়েক ঘন্টা পর হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় কুখ্যাত জঙ্গি গোষ্ঠী দায়েশ বা ইসলামিক স্টেট। গত বছর এদেরই মদত দেওয়ার অভিযোগে পাক গুপ্তচর বাহিনী আইএসআই এর বিরুদ্ধে আঙুল তুলেছিল আফগানিস্তানের তালিবান সরকার। শাহবাজ প্রশাসন ও রাওয়ালপিন্ডির সেনাকর্তারা অবশ্য পত্রপাঠ সেই অভিযোগ খারিজ করে দেন। তারপরেও অবশ্য এ ব্যাপারে সন্দেহ দূর হয়নি। উল্টে 6 ফেব্রুয়ারি যে ফিদায় হামলা হয়, সেই জল্পনায় যে ঘি পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। পাক গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী দুপুরের নামাজ পাঠের সময় আত্মঘাতী হামলা চালায় দায়েশ জঙ্গি। মসজিদের প্রধান গেটের সামনে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়
এবং সেই সময় সেখানকার যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তারা তাকে বাধা দেয়। সেই সময় হঠাৎই তিনি আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথারি গুলি চালাতে থাকেন। আরো বাধা দিলে তিনি ভেতরে ঢুকে পড়েন জোর করে। তার পরনে ছিল সুইসাইড ভেস্ট বা আত্মঘাতী কবচ। বিপদ বুঝে তিনি কি করেন না, তিনি সঙ্গে সঙ্গে সেই ভেস্ট বা সেই রক্ষা কবচের সেই আত্মঘাতী কবচের সুইচটি টিপে দেন এবং সেখানে একটা তীব্র বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের জেরে সেই মসজিদের একটা অংশ উড়ে যায়, মৃত্যু হয় বহু মানুষের, হুড়োহুড়ি পড়ে যায় সেখানে এবং মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। যদিও সেই জঙ্গি যাকে যেই ঘটনা ঘটিয়েছে তাকে উদ্ধার করা হয়েছে, তার দেহটি উদ্ধার করা হয়, সেখানকার প্রশাসন তার নাম পাবলিশ করেনি। সংশ্লিষ্ট হামলার পর মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের কাছে মুখ খোলেন শাহবাজ সরকারের যিনি প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তিনি জানিয়েছেন হামলাকারী পাকিস্তান নাগরিক, তবে একাধিকবার তিনি নাকি আফগানিস্তানে গিয়েছিলেন এই হামলার আগে। সেই প্রমাণও নাকি তাদের হাতে রয়েছে। গোটা ঘটনায় আফগান তালিবানদের হাত দেখছে ইসলামাবাদ, তাদের সঙ্গে হাত মিলিয়ে ভারতই নাকি এই গোটা বিষয়টি পরিচালনা করেছে, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি পাকিস্তান। 6 ফেব্রুয়ারি রাতের পাকিস্তানের এই বক্তব্যের তীব্র নিন্দা করে পাল্টা বিবৃতি দেয় নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অভ্যন্তরীণ সামাজিক সমস্যাগুলোর দিকে নজর না দিয়ে দোষারোপে ব্যস্ত ইসলামাবাদ, সেই কারণেই বারবার মিথ্যে অভিযোগ করতে হচ্ছে তাদের। ভারতের মতোই খোয়াজা আসিফের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে আফগানিস্তান সরকার। সেনাবাহিনী বনাম রাষ্ট্র, এ তো পাকিস্তানের পুরনো রোগ। পাকিস্তানের রাষ্ট্র কখনো সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেনি, বরং সেনাবাহিনী রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছে। প্রধানমন্ত্রী, সংসদ, আদালত সবই কার্যত এখানে দ্বিতীয় সারির প্রতিষ্ঠান। সেক্ষেত্রে এই কাঠামোর সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি এই মুহূর্তে আসিম মুনির। তিনি শুধু সেনা প্রধান নন, তিনি একই সঙ্গে প্রাক্তন আইএসআই প্রধান, অভ্যন্তরীণ নিরাপত্তার সর্বময় নিয়ন্ত্রক এবং পাকিস্তানের বিদেশ নীতি নির্ধারণের নেপথ্য কারিগর। আর এই ক্ষমতার কেন্দ্রেই আজ পাকিস্তানের সবচেয়ে বড় বিপদ হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, শত্রু কি সত্যি বাইরে? ইসলামাবাদের মসজিদে যে রক্ত ঝরেছে তা শুধু একটি জঙ্গি হামলার ফল নয়, এটি ক্ষমতার লড়াই, সেনাবাহিনীর অতি স্বাধীনতা এবং একটি রাষ্ট্রের নৈতিক পতনের ফল। আজ পাকিস্তানের সামনে বড় প্রশ্ন, সবচেয়ে বড় হুমকি কি ভারত, আফগানিস্তান বা জঙ্গিরা, নাকি সেই হুমকি বসে আছে রাওয়ালপিন্ডির সেনা দফতরেই? ইতিহাস বলছে, যে রাষ্ট্র নিজের জনগণের রক্ত দিয়ে কৌশল সাজায় সে রাষ্ট্র শেষ পর্যন্ত নিজের হাতেই ভেঙে পড়ে। পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আপনার কি মত জানান আমাদের কমেন্ট করে। ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। ভালো থাকুন।